আজ বাংলা নিউজ আনন্দ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অট্টহাস মন্দিরের সাথে পরিচয় করাবো। অট্টহাস সতীপীঠ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাস্থিত কাটোয়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কেতুগ্রাম 2 ব্লকের নিড়োল বাস স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার দূরে দক্ষিণ ডিহি নামের একটি গ্রামে অবস্থিত গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা 51টি সতীপীঠের মধ্যে অন্যতম বলে পরিগণিত হয়। এখন আছি অট্টহাস মন্দিরের সামনে। এই মন্দিরের ভেতরে এবার আমরা প্রবেশ করব। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাদেবের তাণ্ডব নৃত্য রোধ করতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। অট্টহাসে দেবীর অধর বা নিচের ওষ্ঠ পতিত হয়েছিল বলে জনশ্রুতি আছে। এই মন্দিরটি অধরেশ্বরী দেবীর মন্দির নামেও পরিচিত। মন্দিরের এই রকম নামকরণের উৎস হল অট্টহাস শব্দের অর্থ প্রবল হাসি। কল্পনা করা হয় যে এখানে দেবী সতী একসময় অট্টহাস্যে মগ্ন হয়েছিলেন, তাই এই স্থানের নাম হয় অট্টহাস। পেছনে দেখতে পাচ্ছেন অট্টহাস মন্দিরের গেট। তবে আমি যখন প্রথম এখানে আসি তখন এসব কিছু ছিল না, একদমই জঙ্গুলে জায়গা ছিল, কাঁচা রাস্তা ছিল। এত বৃহৎ তোরণ, এত সাজানো গোছানো মন্দিরের তো প্রশ্নই ছিল না। আমি 1996 সালের কথা বলছি। জনশ্রুতি বলে আজ থেকে কয়েকশো বছর আগে জনবানবহীন জঙ্গলে ঘেরা এই স্থানে কালী সাধনা করতেন এক সাধক। কালক্রমে এই সাধকের কথা আশেপাশের গ্রামে চাউর হয়ে গেলে গ্রামের লোক সেখানে আসতে শুরু করে। একদিন এই সাধক এই স্থানে একটি ত্রিশূল পুঁতে দিয়ে গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বলেন যে এই স্থান এক মহাসতীপীঠ, এক শক্তিপীঠ। তোমরা এইখানে মাতার সাধনা করবে, মাতাকে পুজো করবে। এই বলে তিনি অদৃশ্য হয়ে যান। তারপর থেকেই ধীরে ধীরে এই স্থান সতীপীঠের অন্যতম স্থান হিসেবে প্রসিদ্ধি লাভ করে। এইটা হচ্ছে মূল অট্টহাস মন্দিরের সতীপীঠ। পেছনে লেখা আছে অট্টহাস সতীপীঠ। তবে এটা মন্দিরের প্রবেশ করার মূল মন্দিরের প্রবেশ করার দ্বার নয়, এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার দ্বার। মূল মন্দিরে প্রবেশ করার দ্বার আমরা এটার ভেতর দিয়ে গেলে দেখতে পাবো। এখন আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি এই মন্দিরটাই হচ্ছে অট্টহাস মাতার মূল মন্দির। মন্দিরে সরকারের তরফ থেকে কিছু সংস্কারের কাজ চলছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে একটি প্রজ্বলিত ধুনি আছে এবং এই মন্দির এবং স্থানের পবিত্রতা বজায় রাখার জন্য আবেদন সম্বলিত একটি বোর্ডও দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হাড়ি কাঠ। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই অট্টহাস মন্দিরের কিন্তু নরবলিরও একটা প্রাচীন ইতিহাস আছে। দেবী এখানে অধরেশ্বরী রূপে পূজিতা হন। দেবীর মূর্তিটি দন্তরা চামুণ্ডা নামেও পরিচিত। এখানে দেবী ফুল্লরা নামেও পূজিতা হন এবং ভৈরব রূপে পূজিত হন বিশ্বেশ্বর। মন্দির চত্বরে একটি বিশাল আকৃতির সুউচ্চ শিব মূর্তিও রয়েছে, যা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। একটি মূর্তি গৌতম ঋষির সাধনা করা মূর্তি দন্তরা চামুণ্ডা, যেটা এখন বঙ্কিম সাহিত্য পরিষদে রাখা হয়েছে। এবং সেটা যে এটা এন্টিক, তো এখানে যিনি পেয়েছিলেন যেই উনি এটাকে এখানে রাখাটা সেফ মনে করেননি এবং ওটাকে বঙ্কিম সাহিত্য রাখা আছে। মন্দিরের মহারাজ মহেন্দ্র শঙ্কর গিরি এক চমকপ্রদ কথা আমাদের শোনালেন। তিনি বললেন যে এই মন্দির যতটা পুরনো বলে মনে করা হয়, আসলে এই মন্দির তার চেয়েও বেশি প্রাচীন। একটি 1000 বছরের পুরনো গ্রন্থ বা পুঁথি নাকি উদ্ধার করা হয়েছে, যে পুঁথিতে বর্ণনা করা হয়েছে যে দেবী অট্টহাসের আসল অবয়ব কেমন ছিল। দেবী অট্টহাসের গর্ভগৃহে যে মূর্তিটির দর্শনার্থীরা করেন, এটা ছাড়াও
আরেকটি মূর্তি তার অনেক নিচে প্রেথিত আছে। তবে যে মূর্তিটি বর্তমানে দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা দর্শন করেন সেটির বয়সও বহু প্রাচীন। জানি না যে কত বছর আগেকার ভেতরে যে গর্ভগৃহটা দেখছেন সেটি সবচেয়ে প্রাচীন। তো মায়ের যে মেন যে শিলা সেটা কয়েক হাত নিচে ভূগর্ভে চলে গেছে এবং সেটি আপনার 2.5 ফুট বাই 2 ফুট বাই 1 ফুট। ঈশানী নদীর তীরে মন্দিরটিকে ঘিরে একসময় যে শিহরণ জাগানো গভীর জঙ্গল ছিল সেটা এখনো বোঝা যায়। ডাকাতে কালী নামেও অট্টহাসের প্রসিদ্ধি ছিল। কথিত আছে এখানে ডাকাতেরা রাত্রে নরবলিরও আয়োজন করত। এখানকার ইতিহাস বলতে যেটা বোঝে সেটা হচ্ছে অষ্ট থেকে মায়ের অট্টহাস কথাটি এসছে। মায়ের অষ্ট এখানে পড়েছিল। মন্দিরটা যেটা 1342 সালে সংস্কার করা হয়েছিল। তো মায়ের যে মেন যে শিলা সেটা কয়েক হাত নিচে ভূগর্ভে চলে গেছে। তবে বর্তমানের আধুনিকতা এবং সংস্কারের ছোঁয়া অতীতের পরিবেশের সেই গাম্ভীর্য এবং ভয়াবহতাকে প্রায় সম্পূর্ণভাবেই ফিকে করে দিয়েছে। তবুও কিন্তু আজও এই মন্দিরের আশেপাশে রাতের বেলায় শেয়াল, পেঁচা ও আরও কিছু নিশাচরের ডাক শোনা যায়। আমি প্রথম এখানে এসেছিলাম 1996 সালে। তখন এখানে এইসব তোরণ, এত জাঁকজমকপূর্ণ প্রবেশদ্বার, বাঁধানো রাস্তা কিচ্ছু ছিল না। তখন এখানে শুধু জঙ্গল ছিল আর মাটির কাঁচা রাস্তা ছিল। 1996 সালের কথা বলছি। এইবার আমরা প্রত্যক্ষ করব আরও একটি প্রাচীন এবং রহস্যময় স্থান, রটন্তী কালী মন্দির। জনশ্রুতি বলে এই কালীর উপাসক ছিলেন রঘু ডাকাত। গভীর অমাবস্যার রাত্রে এই রটন্তী কালীর পূজা দিয়েই রঘু ডাকাত এবং তার দলবল বের হতো ডাকাতিতে। এর অভ্যন্তরস্থ কালী বিগ্রহটি যথেষ্ট প্রাচীন বলেই মনে করা হয়। এই মন্দিরের মা কালীকে ভোগ নিবেদন করার একটি বিশিষ্ট নিয়ম আছে। পুরোহিত যখন দেবীকে ভোগ নিবেদন করেন তখন তিনি দরজা বন্ধ করে দেন। দেবীকে ভোগ নিবেদন করার আচরণবিধি সম্পন্ন হয়ে গেলে পুরোহিত আবার মন্দিরের দ্বার উন্মুক্ত করেন। এই রটন্তী কালীমাতার মন্দিরের ঠিক পাশেই একটি বাঁধানো বিশাল পুষ্করিণী আছে। শোনা যায় যে বাংলার বিখ্যাত রঘু ডাকাত এই রটন্তী কালীমাতা এবং মা অট্টহাসের উপাসক ছিলেন। তবে এ প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখা ভালো যে রঘু ডাকাত আদতে ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি নীলকর সাহেবদের অত্যাচার এবং সেই সময়ের অত্যাচারী জমিদারদের হাত থেকে গরিব সাধারণ মানুষকে রক্ষা করতেন। কাজেই রঘু ডাকাতের মতন একজন ব্যক্তিত্ব নরবলির মতন নিকৃষ্ট কাজের সাথে যুক্ত থাকবেন এটা বিশ্বাস করা কঠিন এবং এটা বিশ্বাসযোগ্য নয়ও। এই মুহূর্তে আমরা আছি মূল অট্টহাস মন্দিরের সামনে। পেছনে মন্দিরে পূজা অর্চনা হচ্ছে। এখানে সবসময়ই ভক্ত সমাগম থাকে, দর্শনার্থীদের ভিড় থাকে। এই যে আমার পেছনে যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটাই হচ্ছে মূল অট্টহাস দেবীর মন্দির। আমার পেছনে একটা হাড়ি কাঠ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মূল অট্টহাস মন্দিরের সামনেই এই নাট মন্দিরটি অবস্থিত। এইখানে যারা দর্শনার্থী তারা বিশ্রাম নেন এবং এখানে ভক্তি সঙ্গীত, গান বাজনা ইত্যাদি অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে এই নাট মন্দিরের প্রাঙ্গণে বহু পুণ্যার্থী দর্শনার্থী আছেন যারা বিশ্রাম নিচ্ছেন। মন্দির পরিসরে সংস্কারের কাজ চলছে, এটা আগেই উল্লেখ করেছি। মন্দিরের
পরিসর এবং পরিধি বিস্তৃত হচ্ছে, সৌন্দর্যায়ন হচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে মন্দিরের যে খোলামেলা পরিবেশ এবং এত গাছগাছালি, এই খোলামেলা মুক্ত পরিবেশটা যেন বজায় থাকে সেই দিকে সরকারের দৃষ্টি থাকা উচিত। মন্দিরের ভেতরটা খুব বেশি কনজাস্টেড বা ঘিঞ্জি হয়ে যাওয়াটা বাঞ্ছনীয় নয়। প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার এই অট্টহাস মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য। কেবল ভক্তির টানেই নয়, অট্টহাস মন্দির পার্শ্ববর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের টানেও যে বহু মানুষ এখানে আসেন, সেই বিষয়ে সরকারকে এবং এলাকাবাসীকে সচেতন থাকতেই হবে। আমরা দাঁড়িয়ে আছি সেই পুষ্করিণীটার সামনে। ওই যে রটন্তী কালী মায়ের মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, তার সামনে যে পুষ্করিণীটা, সেই জঙ্গল দেখানোর সময় দেখিয়েছিলাম, এটা সেই পুষ্করিণীটারই অন্য একটা ধার। আর এর পাশেই আছে সেই রটন্তী কালী মন্দিরটা। এইবার চলুন রঘু ডাকাতের রটন্তী কালী মাতার মন্দিরের ঠিক পাশেই একটি রহস্যময় জায়গার সাথে আপনাদের পরিচয় করাই। এই জায়গাটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসর, অর্থাৎ 5টি জীবের মাথাকে আশ্রয় করে তন্ত্র সাধনায় ব্রতী হন যারা, তাদের তন্ত্র সাধনার স্থানকে পঞ্চমুণ্ডির আসর বলে। শৃগাল, সর্প, অপঘাতে মৃত্যু হয়েছে এমন মানুষের মস্তিষ্কের করটি সহ 5 রকমের করটি এই পঞ্চমুণ্ডির সাধনায় লাগে বলে জানা যায়। মন্দির দর্শনে আসা পুণ্যার্থী এবং স্থানীয় মানুষের বিশ্বাস যে এই স্থানে প্রস্তরখণ্ড সুতোয় বেঁধে গাছে ঝুলিয়ে দিলে মনস্কামনা পূর্ণ হয়। প্রস্তরখণ্ড ঝোলানো এইরকম অনেক গাছই এই পঞ্চমুণ্ডি আসনের চারপাশে দেখতে পাওয়া যায়। মন্দির থাকলে ভোগ এবং প্রসাদের ব্যবস্থা থাকা সেখানে অনিবার্য। এই যে ঘরগুলো, এই ঘরগুলোতে সম্ভবত ভোগ রান্না করা হয়। দূর দূরান্ত থেকে পুণ্যার্থী এবং দর্শনার্থীদের জন্য মায়ের ভোগ বা প্রসাদ পাওয়ার এবং খাওয়ার এখানে সুবন্দোবস্ত আছে। ভোগ প্রসাদী খাওয়ার এই হল ঘরটি খুব সম্প্রতি বানানো হয়েছে এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিকভাবে এখানে ভোগ পরিবেশন করা হয়। তবে আপনি যদি মা অট্টহাসের ভোগ প্রসাদী পেতে ইচ্ছুক হন, তাহলে নির্দিষ্ট সময়ে আপনাকে আগে কুপন কেটে নিতে হবে। মহারাজের সাথে কথা বলে এটাও জানা গেল যে মন্দির কর্তৃপক্ষ অনেক রকম জনসেবামূলক এবং সামাজিক কাজকর্মের সাথেও যুক্ত আছে। সময় দুর্গাপুজোর সপ্তমীর দিন আমরা 800-900 লোককে নতুন বস্ত্র বিতরণ করি। এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প আমার প্রত্যেক বছর হয়। এছাড়া আপনার মেয়েদের বিয়ে দেওয়া বা আপনার 6 জন ছাত্রছাত্রীকে আমরা মায়ের এখান থেকে পড়াশোনা করানো হয়, যারা 92-93% তারা হাই সেকেন্ডারিতে পেয়েছিলেন। মন্দিরটি সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবং পিকনিক করার জন্য ডিসেম্বর মাস এখানে জনপ্রিয়। মন্দিরের পার্শ্ববর্তী স্থানেই বেশ কিছু পিকনিক স্পট রয়েছে। প্রত্যেক দিন সকালবেলা থেকে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়। শীতকালে এটি বাড়ে। মায়ের মেন উৎসব হচ্ছে দোল পূর্ণিমা। সেই 25-30 হাজার লোকের সমাগম হয় এবং 25-30 হাজার লোককে মায়ের ভোগ খাওয়ানো হয়। 4 দিনব্যাপী অনুষ্ঠান হয়, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সামাজিক কিছু কাজকর্ম আমরা করি, সারা বছর ধরেই করি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর থেকে অট্টহাস মন্দিরে যাওয়ার জন্য বাস বা অন্যান্য পরিবহন ব্যবস্থা উপলব্ধ রয়েছে। কলকাতা থেকে এখানে যাওয়ার জন্য কয়েকটি উপায় রয়েছে।
রেলপথে যেতে হলে কলকাতা থেকে বোলপুর, শান্তিনিকেতন বা লাভপুরের কাছাকাছি কোনো রেল স্টেশনে পৌঁছাতে হবে। হাওড়া বা শিয়ালদহ থেকে বোলপুর, শান্তিনিকেতন পর্যন্ত ট্রেন পাওয়া যায়। এরপরে বোলপুর থেকে বাস বা গাড়ি ভাড়া করে লাভপুর হয়ে প্রায় 30-35 কিমি দূরত্ব অতিক্রম করার পর অট্টহাস মন্দিরে পৌঁছানো যায়। সড়কপথে যেতে হলে আসানসোল আর কলকাতা দুই জায়গা থেকেই আগে ন্যাশনাল হাইওয়ে 19 বা NH-19 ধরে পানাগড় পর্যন্ত আসতে হবে। তারপরে পানাগড়, বোলপুর, লাভপুর হয়ে প্রায় 180 থেকে 200 কিলোমিটার পথ অতিক্রম করে অট্টহাস মন্দিরে পৌঁছানো যায়। এইটা মূল মন্দিরের প্রাঙ্গণে প্রবেশের দ্বার। এই ঘুরে গেলাম, এই দিক দিয়ে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের বাইরে চলে যাব। মন্দিরের বাইরে যেখানে সেই শিব ঠাকুরের বিরাট বড় মূর্তিটা আছে, এই রাস্তা ধরে সোজা গেলেই মন্দিরের বাইরে চলে যাব আমরা। এই আমরা বাইরে আস্তে আস্তে চলে আসছি।